হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এই ভিডিওতে 2026-এ সিবিএসই ক্লাস 10 এর যে সায়েন্স এক্সাম হয়েছে তার কেমিস্ট্রি পার্টের কোয়েশ্চেনগুলো ডিসকাস করব। আর কেমিস্ট্রি পার্টে যে কোয়েশ্চেনগুলো রয়েছে একটা ভিডিওতে তো সেইগুলো কমপ্লিটলি ডিসকাস করা সম্ভব নয়। তো দুটো পার্টে এই সলিউশনগুলো আমরা ডিসকাস করব আজকে এই ভিডিওতে। ফার্স্ট পার্ট। তো এখানে প্রথম কথা হচ্ছে যে যে পেপারটা দিয়েছে সিবিএসই তে, তোরা জানিস পেপারের যে কোডগুলো হয় সেগুলো তো আলাদা আলাদা, সেট 1 সেট 2 সেট 3 এরকম বিভিন্ন রকম সেট থাকে। তো পেপার কোড হচ্ছে 31-5-1, সেট 1 এর কোয়েশ্চেন পেপার এটা। তার বিভাগ খ। সিবিএসই তে তোরা জানিস যে কোয়েশ্চেন পেপার হয় ইংলিশ আর হিন্দিতে, কিন্তু এখানে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টস আছে তাদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু কোয়েশ্চেনগুলোর বাংলা ট্রান্সলেশনও কিন্তু করে দিয়েছি, যেভাবে আমি সব ভিডিওতে করে থাকি। তো এখানেও বাংলা ট্রান্সলেশন গুলো রয়েছে কোয়েশ্চেনের। তো প্রথমে বাংলাতে বলে নিই, তারপরে অরিজিনাল যে কোয়েশ্চেনটা ইংলিশে হয়েছে সেটা বলবো। নিচের প্রশ্নগুলিতে চারটি বিকল্পের মধ্যে সব থেকে উপযুক্ত বিকল্পটি বেছে নাও। আচ্ছা, বাই দ্য ওয়ে আরেকটা কথা, এটা বিভাগ খ, কারণ সায়েন্স পেপারে কিন্তু তিনটে বিভাগ থাকে। বিভাগ কতে থাকে বায়োলজি, বিভাগ খতে কেমিস্ট্রি, আর বিভাগ গতে থাকে ফিজিক্সের কোয়েশ্চেন। তো যাই হোক, যেটা বলছিলাম, ভুল উত্তরে কোনো নেগেটিভ মার্কিং নেই। তো প্রত্যেকটা কোয়েশ্চেনের পূর্ণমান হচ্ছে 1। জলের তড়িৎ বিশ্লেষণে প্রথম প্রশ্ন হচ্ছে, জলের তড়িৎ বিশ্লেষণে নির্গত হাইড্রোজেন ও অক্সিজেনের আয়তনের অনুপাত কত? চারটে অপশন দেওয়া আছে: 1:2, 2:1, 1:3, 4:1। খুব ইজি কোয়েশ্চেন। এখানে সেকশন বি দেখতেই পাচ্ছিস। সেকশন এ তে আবারও বলছি বায়োলজি, সেকশন বি তে কেমিস্ট্রি, সেকশন সি তে physics. Select and write the most appropriate option out of the four options given for each of the questions. There is no negative marking for incorrect response, 1 mark for each question. The volume ratio of hydrogen and oxygen gases liberated during electrolysis of water is, চারটে অপশন আছে: 1:2, 2:1, 1:3 আর হচ্ছে 4:1। তো আমরা যদি দেখি রিয়াকশনটা, জলের যে ইলেকট্রোলাইসিস হয় 2H2O, যদি ইলেকট্রোলাইসিস করা হয়, ইলেকট্রোলাইসিস করলে এটা ডিসোসিয়েট করে 2H2 আর O2, দুটো গ্যাস রিলিজ হয়। আর দেখেই বোঝা যাচ্ছে হাইড্রোজেন এখানে রয়েছে দুটো, অক্সিজেন সেখানে কিন্তু একটাই। আর এখানে নাম্বার অফ মলিকিউলস এর রেশিও আর ভলিউমের রেশিও কিন্তু এটাই হয়। নাম্বার অফ মলিকিউলস এরও যা রেশিও, ভলিউমের রেশিও কিন্তু সেটাই। তো আবার এখানে বলে রাখছি, রেশিও অফ ভলিউম ইকুয়াল টু রেশিও অফ নাম্বার অফ মলিকিউলস। ঠিক আছে, রেশিও অফ নাম্বার অফ মলিকিউলস। মলিকিউলস এর রেশিওটা যদি তোরা বুঝতে পারিস তাহলে কিন্তু ইজিলি ভলিউমের রেশিওটাও বুঝতে পারবি। তাহলে এটা কত হচ্ছে? 2:1। তো অপশন বি হচ্ছে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখ, প্রথমে বাংলায় বলে নিই। নিচের কোন সেটের যৌগগুলি একই সমগণীয় শ্রেণীভুক্ত নয়? এখানে চারটে অপশন দেওয়া আছে দেখতেই পাচ্ছিস। আমি ইংলিশে কোয়েশ্চেনটা একবার বলে নিই। হুইচ অফ দ্য ফলোইং সেট অফ কম্পাউন্ডস ডাজ নট বিলং টু সেম হোমোলোগাস সিরিজ? ফার্স্ট অপশন হচ্ছে CH4 and C4H10, সেকেন্ড অপশন C2H6 and C3H8, থার্ড অপশন হচ্ছে C3H8 and C5H12, আর ফোর্থ অপশন হচ্ছে C4H8 and C5H12। ঠিক আছে, তো এখানে হোমোলোগাস সিরিজ মানে জানিস যে একই রকমের কম্পাউন্ড কিন্তু হতে হবে। ওকে, তো এখানে CH4 and C4H10 ফার্স্ট অপশন যেটা রয়েছে, দুটোই কিন্তু অ্যালকেন, দুটোই কিন্তু অ্যালকেন। আর অ্যালকেনদের জেনারেল ফর্মুলা কি হয়? CnH2n+2। আর খেয়াল করে দেখ, দুটো ফর্মুলাই কিন্তু ম্যাচ করে যাচ্ছে এখানে। তাহলে এটা কিন্তু সেম হোমোলোগাস সিরিজের। সেকেন্ড যে অপশনটা C2H6 and C3H8, এখানেও কিন্তু দুটোই অ্যালকেন, কারণ দুজনেরই জেনারেল ফর্মুলা কিন্তু CnH2n+2 এর সাথে ম্যাচ করছে। অপশন সি, এখানেও যে দুটো রয়েছে দুটোই অ্যালকেন রয়েছে, এখানেও এদের জেনারেল ফর্মুলা CnH2n+2 এর সাথে কিন্তু ম্যাচ করে যাচ্ছে। আর অপশন ডি তে যে দুজন রয়েছে, এখানে C4H8 রয়েছে, খেয়াল কর, এটা কিন্তু একটা অ্যালকিন,
এটা কিন্তু একটা অ্যালকিন, কারণ এর জেনারেল ফর্মুলা CnH2n এর সাথে ম্যাচ করে। আর অন্যদিকে C5H12 এটা কিন্তু একটা অ্যালকেন, এটা হচ্ছে একটা অ্যালকেন যার জেনারেল ফর্মুলা CnH2n+2। ঠিক আছে, তার মানে এরা দুজন কিন্তু হোমোলোগাস সিরিজ হলো না, কারণ একজন অ্যালকিন একজন অ্যালকেন। তো অপশন ডি হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার, কারণ এখানে কোয়েশ্চেনে কিন্তু জানতে চেয়েছে ডাজ নট বিলং টু, কোনটা হবে না সেটা জানতে চেয়েছে। তো অপশন ডি হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। ক্লিয়ার? তো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে নিচের কোনটি উভধর্মী অক্সাইড? ঠিক আছে, চারটে অপশন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছিস। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যামফোটেরিক অক্সাইড? Na2O, K2O, CO2 নাকি Al2O3? তো আমরা যদি এখানে অপশনগুলো দেখি, Na2O কিন্তু একটা বেসিক অক্সাইড, কারণ এটা মেটালিক অক্সাইড। আর পটাশিয়াম অক্সাইড এটাও মেটাল অক্সাইড অর্থাৎ বেসিক অক্সাইড। ঠিক আছে, CO2 নন মেটাল অক্সাইড অর্থাৎ অ্যাসিডিক অক্সাইড। আর Al2O3 এখানে মেটাল অক্সাইড হলেও এটা কিন্তু অ্যামফোটেরিক অক্সাইড। এটা অ্যামফোটেরিক কেন? না, কারণ এ কিন্তু অ্যাসিড বেস দুজনের সাথে রিঅ্যাকশন করে। তাহলে রিজনটা কি? ইট রিঅ্যাক্টস উইথ বোথ অ্যাসিড অ্যান্ড বেস, দুজনের সাথে রিঅ্যাকশন করে। তো এই কারণে অপশন ডি যেটা সেটা হচ্ছে অ্যামফোটেরিক অক্সাইড অর্থাৎ উভধর্মী অক্সাইডের এক্সাম্পল। তো অপশন ডি হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। আমরা নেক্সট কোয়েশ্চেনে যদি চলে যাই, নেক্সট কোয়েশ্চেনটা বলেছে নিচের টেবিলটি ভালো করে পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করতে বলেছে। ঠিক আছে, তো একটা টেবিল দেওয়া আছে নিচে দেখতেই পাচ্ছিস। কি কি দেওয়া আছে? ফার্স্ট কলামে দেওয়া আছে লবণ, তারপরেরটাতে অ্যাসিড, তারপরেরটাতে ব্যবহৃত ক্ষার, আর লাস্টেরটাতে হচ্ছে ব্যবহৃত লবণের প্রকৃতি। তো এখানে লবণগুলো দেখতে পাচ্ছিস, আমি একদম ইংলিশটাতে গিয়ে বলি। স্টাডি দ্য ফলোইং টেবল অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, ফার্স্ট কলামে সল্ট, সেকেন্ড কলামে অ্যাসিড, থার্ড কলামে হচ্ছে বেস ইউজড, ফোর্থ কলামে হচ্ছে নেচার অফ দ্য সল্ট, নেচার অফ দ্য ইউজড সল্ট। ঠিক আছে, তো এখানে ফার্স্ট অপশনে দেওয়া আছে সল্টে NaCl, অ্যাসিড হচ্ছে HCl, বেস হচ্ছে NaOH, কারণ আমরা সবাই জানি HCl আর NaOH এর রিঅ্যাকশনে NaCl তৈরি হয়। এবার সল্টটা বলছে বেসিক। এবার দেখ আমি একটা একটা করে ডিসকাশন এখানেই করে দিচ্ছি। HCl যেটা এটা কিন্তু একটা স্ট্রং অ্যাসিড, আর NaOH যেটা এটা কিন্তু একটা স্ট্রং বেস। তাহলে এই সলিউশনটা কি হওয়া উচিত? নিউট্রাল হওয়া উচিত। এই সলিউশনটা হওয়া উচিত ছিল নিউট্রাল, কিন্তু এখানে বলেছে বেসিক, তাহলে এটা ভুল দিয়েছে। সেকেন্ড যেটা দিয়েছে Na2CO3, এটা অ্যাসিড হচ্ছে H2CO3 আর বেস হচ্ছে NaOH। ঠিক আছে, তো এখানে অ্যাসিড যেটা দিয়েছে H2CO3 অর্থাৎ কার্বনিক অ্যাসিড, এটা একটা উইক অ্যাসিড, আর NaOH কিন্তু একটা স্ট্রং বেস। তো এই সলিউশনটা কিরকম হওয়ার কথা? বেসিক, কারণ যেহেতু বেসটা স্ট্রং সেই জন্য, কিন্তু এখানে নিউট্রাল দেওয়া আছে, তাহলে এটাও ভুল দেওয়া আছে। অপশন সি তে আমরা যদি যাই, অপশন সি তে বলছে Na2SO4, এটা কোন কোন অ্যাসিড আর বেস থেকে তৈরি? H2SO4 আর হচ্ছে NaOH, আর সলিউশনটা বলছে অ্যাসিডিক। তো আগেরটাতে নিউট্রাল বলেছিল, যাই ওটাও ভুল ছিল। তো এখানে যেটা সেটা হচ্ছে H2SO4 একটা স্ট্রং অ্যাসিড আমরা সবাই জানি, আর NaOH যেটা এটাও একটা স্ট্রং বেস। তাহলে সলিউশনটা কি হওয়া উচিত ছিল? নিউট্রাল, কিন্তু এখানে অ্যাসিডিক বলেছে, মানে এটা ভুল দিয়েছে। লাস্ট অপশনটা আমরা যদি দেখি, লাস্ট অপশনটা হচ্ছে CH3COONA, এখানে অ্যাসিড যেটা ইউজ হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড CH3COOH, আর বেস যেটা ইউজ হচ্ছে NaOH। তো এখানে তোরা যদি খেয়াল করিস, CH3COOH অর্থাৎ অ্যাসিডিক অ্যাসিডটা একটা উইক অ্যাসিড, আর NaOH যেটা সেটা কিন্তু একটা স্ট্রং বেস। তাহলে এখানে যেহেতু বেসটা স্ট্রং, তাহলে সলিউশন কি হওয়া উচিত ছিল? সলিউশন কিন্তু বেসিক হওয়া উচিত ছিল। আর দেখ খেয়াল করে এখানে কিন্তু বেসিকই রয়েছে, এখানে কিন্তু বেসিকই রয়েছে। তাহলে এখানে এটা কিন্তু কারেক্ট দিয়েছে, এইটা কিন্তু কারেক্ট রয়েছে অপশনে, অর্থাৎ এটাই আনসার হবে। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, তো এবার আসছি নেক্সট কোয়েশ্চেনে। ওকে, তো নেক্সট প্রশ্ন যেটা সেটা হচ্ছে নিচের কোনটি দ্রুত বিক্রিয়া করে না? ঠিক আছে, চারটে অপশন দেওয়া রয়েছে। কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং উইল নট আন্ডারগো অ্যাডিশন রিঅ্যাকশন। ঠিক আছে, তো এই হচ্ছে কোয়েশ্চেন। চারটে অপশন কি কি? C4H8, C2H2, C3H8 আর হচ্ছে C2H4। তো এদের মধ্যে তোরা দেখতে পাচ্ছিস যে C4H8 এটা কিন্তু একটা অ্যালকিন। এবার অ্যালকিনরা কিন্তু অ্যাডিশন রিঅ্যাকশন করে। C2H2 অ্যালকাইন,
এরাও অ্যাডিশন রিয়াকশন করে। C3H8 এটা কিন্তু অ্যালকেন, এরা কিন্তু অ্যাডিশন রিয়াকশন করে না। C2H4 এটা আবার অ্যালকিন, এরা কিন্তু অ্যাডিশন রিয়াকশন করে। এখানে কোয়েশ্চেনে দিয়েছে which of the following will not undergo, তার মানে কোনটা করবে না। তো এখানে অপশন হবে অপশন সি অর্থাৎ যেটা অ্যালকেন C3H8 এটা প্রোপেনের ফর্মুলা, এ কিন্তু অ্যাডিশন রিয়াকশন করবে না। তো এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে অপশন সি। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখ, ফ্রুক্টোজ, ইথানল, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এই চারটি দ্রবণকে চারটি পৃথক বিকারে রেখে একটি বাল্বের সাথে তড়িৎ বর্তনীতে যুক্ত করা হলো। তড়িৎ চালনা করলে যে দ্রবণে বাল্বটি জ্বলবে সেটি হলো, এখানে চারটি অপশন দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছিস অপশনগুলো। তো আমি ইংলিশ ভার্সনটাতে চলে যাচ্ছে। 4 solutions, namely fructose, ethanol, hydrochloric acid, and sodium hydroxide, filled in 4 separate beakers, are connected one by one in an electric circuit with a bulb. The solutions in which the bulb will glow when current is passed are চারটে অপশন। ফার্স্ট অপশন হচ্ছে ইথানল অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেকেন্ড অপশন হচ্ছে ফ্রুক্টোজ অ্যান্ড ইথানল, থার্ড অপশন হচ্ছে ফ্রুক্টোজ অ্যান্ড সোডিয়াম হাইড্রোক্সাইড, আর ফোর্থ অপশন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে তোরা খুব ভালো করে জানিস যে কারেন্ট কারা, মানে কারেন্ট কোন কি রকম সলিউশনের মধ্যে দিয়ে কন্ডাক্ট হয়। যে সমস্ত সলিউশনে আয়ন থাকে তারা কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে বা কারেন্ট কন্ডাক্ট করে। তো এখানে ফ্রুক্টোজ যেটা রয়েছে আর ইথানল যেটা রয়েছে, ফ্রুক্টোজ আর ইথানল এই দুটোই কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ড। এরা দুজনেই কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ড, মানে এরা কিন্তু আয়নে ভাঙবে না। ঠিক আছে, ফ্রুক্টোজ আর ইথানল কিন্তু আয়নে ভাঙবে না। অন্যদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড এরা কিন্তু আয়নিক সলিউশন তৈরি করে। মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কোভ্যালেন্ট হলেও এটা জলের মধ্যে গেলে বা অ্যাকুয়াস সলিউশনে গেলে কিন্তু আয়ন তৈরি করে। সোডিয়াম হাইড্রোক্সাইডও তাই করে। তো এরা কিন্তু খুব ইজিলি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে এবং ফলে বাল্বটা কি করবে, গ্লো করবে। তাহলে বাল্ব গ্লো করবে কোন সলিউশনে, এক হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এক হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডে। তো অপশন ডি হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। ওকে, তো নেক্সট যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটা কি বলছে, ম্যাগনেসিয়াম ধাতু অতি লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কোন গ্যাসটি নির্গত হয়, এই হচ্ছে কোয়েশ্চেন। তো চারটে অপশন দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছিস, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন আর নাইট্রোজেন ডাই অক্সাইড। Which gas is evolved when magnesium metal reacts with very dilute nitric acid? ফার্স্ট অপশন হচ্ছে অক্সিজেন, সেকেন্ড অপশন হচ্ছে নাইট্রোজেন, থার্ড অপশন হচ্ছে হাইড্রোজেন, আর ফোর্থ অপশন হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড। তো এখানে দেখ, ম্যাগনেসিয়াম যদি ডাইলিউট নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে, ভেরি ডাইলিউট, শুধু ডাইলিউট না ভেরি ডাইলিউট, তো 2HNO3 এর সাথে রিয়াকশনটা হয়, যেটা তৈরি হয় সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট MgNO3(2) আর তার সাথে হাইড্রোজেন। তাহলে এখানে কোন গ্যাস তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছিস, হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। তো অপশন সি হবে আনসার এই কোয়েশ্চেনের। অপশন সি হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার, হাইড্রোজেন। ওকে, তো আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলতে দেখ, এটা বিবৃতি দিয়েছে। বিবৃতিটা কি, পোড়া চুনের সঙ্গে জলের বিক্রিয়া একটি তাপমোচী বিক্রিয়া। বেশ, আর কারণ হিসেবে কি বলছে, পোড়া চুনের সঙ্গে জলের বিক্রিয়ায় প্রচুর তাপ নির্গত হয়। এখানে কিন্তু দুটোই কারেক্ট। অ্যাকচুয়ালি পোড়া চুনের সঙ্গে জলের বিক্রিয়া প্রচুর তাপ নির্গত হয় এবং পোড়া চুনের সঙ্গে জলের বিক্রিয়া একটি তাপমোচী বিক্রিয়া, এবং এই কারণটাও কিন্তু সঠিক কারণ। ঠিক আছে, কারণ প্রচুর তাপ নির্গত হয় বলেই এটা কিন্তু একটা তাপমোচী বিক্রিয়া। তো এখানে অপশনগুলো দেখ, বিবৃতি এ ও কারণ আর উভয়ই ঠিক এবং কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা, এটাই হবে আনসার। ওকে, তো আমি ইংলিশেও যাচ্ছি, জাস্ট একটু এটা বলে দিই। বিবৃতি ও কারণ উভয়ই ঠিক কিন্তু কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। বিবৃতির সঠিক কিন্তু কারণ ভুল, আর বিবৃতি ভুল কিন্তু কারণ সঠিক। তো এই হচ্ছে আনসার। এবার ইংলিশ ভার্সনটা একবার দেখে নে কি বলছে। বলছে যে রিয়াকশন অফ কুইকলাইম, এটা অ্যাসারশনটা হচ্ছে রিয়াকশন অফ কুইকলাইম উইথ ওয়াটার ইজ এন এক্সোথার্মিক রিয়াকশন। আর রিজন বলছে কি, লার্জ অ্যামাউন্ট অফ হিট ইজ ইভলভড অন দ্য রিয়াকশন অফ কুইকলাইম অ্যান্ড ওয়াটার। ফার্স্ট অপশন হচ্ছে both assertion and reason are true and reason is the correct explanation of the assertion. সেকেন্ড অপশন হচ্ছে both assertion and reason are true but reason is not the correct explanation of the assertion. অপশন সি হচ্ছে assertion is true and but reason is false. আর লাস্ট অপশন হচ্ছে assertion is false but reason is true. এই হচ্ছে কোয়েশ্চেনটা। তো এখানে দেখ যেটা দিয়েছে,
যে রিয়াকশন অফ কুইক লাইম উইথ ওয়াটার ইজ এন এক্সোথার্মিক রিয়াকশন, দিস ইজ ট্রু, এটা একদম ঠিক কথা। আর এটা এক্সোথার্মিক কেন, কারণ এখানে প্রচুর হিট রিলিজ হয়, লার্জ অ্যামাউন্ট অফ হিট ইজ ইভলভড, এটা একদম কারেক্ট। আর সবথেকে বড় কথা, রিজন কিন্তু এখানে কারেক্ট এক্সপ্লেনেশন, তো এখানে অপশন এ হবে আনসার, দুটোই কারেক্ট অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর দ্য অ্যাসারশন। তো অপশন এ হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার, ঠিক আছে। তো এবার যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে। ওকে, এই কোয়েশ্চেনটাতে কি বলছে, নিম্নোক্ত পদগুলির সংজ্ঞা দাও, ঠিক আছে। তো কি কি বলছে, ঘ্রাণজন নির্দেশক আর একটা হচ্ছে কেলাস জল, এই দুটো জিনিস, একটা হচ্ছে ঘ্রাণজন নির্দেশক আর একটা হচ্ছে কেলাস জল। তো ইংলিশে কোয়েশ্চেনটা দেখে, ডিফাইন দ্য ফলোইং টার্মস। এক নম্বর হচ্ছে অল ফ্যাক্টরি ইন্ডিকেটর। আচ্ছা, এখানে একটু বলে রাখি যে এই কোয়েশ্চেনগুলো যেহেতু একদম ইনফরমেটিভ, এখানে কনসেপ্টের ব্যাপার নেই, শুধু জাস্ট মুখস্থ করে লিখে দিয়ে আসতে হবে। তো আমি সেই কারণে আনসারটা অলরেডি এখানে তৈরি রেখেছি, তো তোরা একবার দেখে নে অল ফ্যাক্টরি ইন্ডিকেটরের ডেফিনেশন কি। বলছে indicators that change their characteristic odor when mixed with acidic or basic solutions are called olfactory indicators, ঠিক আছে। মানে অ্যাসিডিক কি বেসিক সলিউশনের সাথে যদি মিক্স করিস তাহলে এদের ক্যারেক্টারিস্টিক ওডারটা কি হয়, চেঞ্জ হয়ে যায়, তো এটাকেই বলছে অলফ্যাক্টরি ইন্ডিকেটর। তো এর এক্সাম্পল কি, যেমন হচ্ছে অনিয়ন এক্সট্রাক্ট, অ্যাসিডিক সলিউশনে কি বলছে, স্ট্রং পাঞ্জেন্ট স্মেল, যেমন হয় অনিয়নের যেরকম স্মেল হয় সেরকমই। বেসিক সলিউশনে কি বলছে, স্মেল কমপ্লিটলি ভ্যানিশেস, ঠিক আছে। একইভাবে আরেকটা অলফ্যাক্টরি ইন্ডিকেটর হচ্ছে ভ্যানিলা এসেন্স, প্লেজেন্ট ভ্যানিলা স্মেল ইন অ্যাসিডিক সলিউশন বাট দ্য স্মেল কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার্স ইন বেসিক সলিউশন, ঠিক আছে। তো এই হচ্ছে অলফ্যাক্টরি ইন্ডিকেটর। নেক্সট যেটা বলছে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। তো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন যেটা, এটার ডেফিনিশনটাও একবার দেখে নে। এখানে কি বলছে, the fixed number of water molecules which is associated with a compound within its crystalline structure. The fixed number of water molecules which is associated with a compound within its crystalline structure is called water of crystallization, ঠিক আছে। তো আর কি বলছে তার সাথে, they give a crystal its shape and color। তো এই হচ্ছে water of crystallization এর definition। Example কি, copper sulfate .5H2 has 5 molecules of water of crystallization, FeSO4.7H2 has 7 molecules of water of crystallization, ক্লিয়ার। তো আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন যেটা, এটা প্রথমে বাংলায় পড়ে নিই, কি ঘটে যখন লেড নাইট্রেটকে উত্তপ্ত করা হয়, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আয়রন সালফেটকে উত্তপ্ত করা হয়, আর এগুলোতে কিন্তু এই ব্র্যাকেটে যে টু দেখছি সেটা হচ্ছে লেডের ভ্যালেন্সি কি আয়রনের ভ্যালেন্সি সেই জিনিসটা। আর সিলভার ক্লোরাইডকে সূর্যালোকে রাখা হয়। নিজের উত্তরের সপক্ষে বিক্রিয়াগুলির সমিত সমীকরণ লিখতে বলছে। তো একবার দেখে নিই আনসার গুলো কি কি হবে। প্রথমে বলছে, ইংলিশে কোয়েশ্চেনটা বলে নিই, হোয়াট হ্যাপেন্স ওয়েন লেড নাইট্রেট ইজ হিটেড। তো এখানে দেখে নে, lead nitrate decomposes to produce lead oxide আর brown colored nitrogen dioxide and gaseous oxygen, ঠিক আছে। এই ব্রাউন কালার নাইট্রোজেন ডাই অক্সাইড যেটা, এটাও কিন্তু একটা গ্যাস, তো ব্রাউন কালার আমরা গ্যাসও লিখে দিতে পারি। তো এই হচ্ছে মানে এই জিনিসটা হয় লেড নাইট্রেটকে হিট করলে। আর এর ইকুয়েশন কি, ব্যালেন্সড ইকুয়েশন হচ্ছে 2PbNO3 হোল টুয়াইস gives 2PbO প্লাস 4NO2, NO2 পাশে উপরের দিকে অ্যারো, আর O2 পাশে উপরের দিকে অ্যারো। তো এটা দেখ, এটা কিন্তু আমরা থার্মাল ডিকম্পোজিশনও বলতে পারি, এই রিঅ্যাকশনটাকে আমরা কি বলতে পারি, থার্মাল ডিকম্পোজিশন, রাইট। সেকেন্ড যে কোয়েশ্চেনটা, আয়রন সালফেট ইজ হিটেড, এটাও কিন্তু এক ধরনের থার্মাল ডিকম্পোজিশন, এটাও থার্মাল ডিকম্পোজিশনের কোয়েশ্চেন।
ওকে, তো এখানে কি হয় একটু দেখে নি। আয়রন টু সালফেট decomposes to produce ferric oxide, gaseous sulfur dioxide, and gaseous sulfur trioxide। তো এর ইকুয়েশন হচ্ছে 2FeSO4 থেকে Fe2O3 প্লাস SO2 প্লাস SO3। তো এই হচ্ছে এই রিয়াকশনের মানে এই কোয়েশ্চেনের আনসার। আর 3 নম্বর যেটা বলছে, 3 নম্বরটা কি বলছে দেখেন, সিলভার ক্লোরাইড ইজ এক্সপোজ টু সানলাইট। ঠিক আছে, সিলভার ক্লোরাইড টু এক্সপোজ টু সানলাইট, আগেরটা ছিল আয়রন টু সালফেট ইজ হিটেড, তো ওটা তো বলে দিলাম। তো আর এখানে একই সাথে বলে দিয়েছে দেখ, রাইট ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনস অফ দ্য রিঅ্যাকশনস ইনভলভড ইন সাপোর্ট অফ ইওর আনসার। তো আগের দুটো তো দেখলি, তো এটা তো একটু বলে দিই। এখানে যেটা হয় ফটোকেমিক্যাল ডিকম্পোজিশন, এটা যেটা হয় ফটোকেমিক্যাল, কারণ এটা সানলাইটের প্রেজেন্সে হচ্ছে, তো এটাকে আমরা কি বলছি, ফটোকেমিক্যাল ডিকম্পোজিশন। ঠিক আছে, তো এবার দেখে নিই যে জিনিসটা কি হয়। সিলভার ক্লোরাইড decomposes to give metallic silver and gaseous chlorine। তো রিয়াকশন হচ্ছে 2AgCl থেকে 2Ag প্লাস Cl2। ওকে, তো এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। ওকে, তো নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম ও সংকেত লেখো। এর প্রস্তুতির রাসায়নিক সমীকরণটি লেখো। এর যে কোনো দুটি ব্যবহার লেখো। তো এই হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। তো ইংলিশে একবার পড়ে নিই, গিভ দ্য কেমিক্যাল নেম অ্যান্ড ফর্মুলা অফ প্লাস্টার অফ প্যারিস। তো এই কোয়েশ্চেনের আনসার যেটা সেটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের যে কেমিক্যাল নেম, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, ফর্মুলা হচ্ছে CaSO4 ডট হাফ H2O। ঠিক আছে, রাইট দ্য কেমিক্যাল ইকুয়েশন অফ ইটস প্রিপারেশন। তো কেমিক্যাল ইকুয়েশন লিখতে বলেছে এখানে, CaSO4 ডট 2H2O, এটাকে যদি হিট করা হয় 100°C টেম্পারেচারে, তাহলে CaSO4 ডট হাফ H2O মানে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়, আর এখানে 1.5 H2O কিন্তু বেরিয়ে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে, এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস, আর এই রিয়াকশনটাই হচ্ছে প্লাস্টার অফ প্যারিস তৈরির ইকুয়েশন। নেক্সট কোয়েশ্চেন যেটা বলছে সেটা কি বলছে, গিভ এনি টু ইউজেস অফ ইট। তো এখানে ইউজেস অফ প্লাস্টার অফ প্যারিস কি কি দিয়েছে এখানে। ফার্স্ট, এখানে দুটো ইউজ দিতে বলেছে, আমি এখানে তিনটে ইউজ লিখে রেখেছি, যে কোনো দুটো লিখলেই হবে। ইট ইজ ইউজড ফর ডেকোরেটিভ আইটেমস, ইট ইজ ইউজড অ্যাজ প্লাস্টার অন ব্রোকেন বোনস অ্যান্ড ডেন্টাল ইমপ্রেশন মোল্ডস, ইট ইজ ইউজড ফর ওয়াল প্লাস্টার অ্যান্ড ফিলার মেটেরিয়ালস। ঠিক আছে, তো আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে পিঁপড়ের হুলে উপস্থিত অ্যাসিডটির নাম লেখো। আর পরের কোয়েশ্চেন বলছে কারণ লিখতে বলেছে, অ্যাসিডকে লঘু করার সময় অ্যাসিডকে জলের মধ্যে মেশানো হয়, তো এটার কারণটা লিখতে হবে। আর সেকেন্ড যেটা বলছে বেকিং সোডা অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, তো কোয়েশ্চেনগুলো এক এক করে আমরা একটু ইংলিশে দেখে নিই। নেম দ্য অ্যাসিড প্রেজেন্ট ইন অ্যান্টস স্টিং।
তো এখানে যে অ্যাসিডটা প্রেজেন্ট থাকে সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, সেই অ্যাসিডটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। ক্লিয়ার? আর নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা কি বলছে, গিভ রিজন while diluting an acid it is recommended that the acid should be added to water। আচ্ছা, তো এর রিজনটা একটু ভালো করে দেখে নে। dilution of acid is an exothermic process during which a huge amount of energy is released। ঠিক আছে? So it is recommended that acid should be added to water in little amount, carefully, and with constant stirring। Okay, it allows the large amount of water to absorb the heat released and avoid splashing of acid। ওকে, তো এই হচ্ছে রিজন, বিকজ আমরা যদি অ্যাসিডের মধ্যে ওয়াটার অ্যাড করি তাহলে কিন্তু যে জায়গাটায় ওয়াটার অ্যাড করা হয় সেই জায়গাটা একটা হিট তৈরি হয়, যার জন্য অ্যাসিড কিন্তু বাম্প করতে পারে। ঠিক আছে, অ্যাসিড স্প্ল্যাশ করতে পারে, যেটা ডেঞ্জারাস। তো এই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার, যে অ্যাসিডের মধ্যে মানে ওয়াটারের মধ্যে কি করতে হবে, অল্প অল্প করে অ্যাসিড অ্যাড করতে হবে, আর কনস্ট্যান্ট মানে উইথ কনস্ট্যান্ট স্টারিং। তাহলে যে ওয়াটারটা আছে সেটা আস্তে আস্তে হিটটা অ্যাবজর্ব করে নেয় স্লোলি, তো যে কোনো অ্যাক্সিডেন্ট সেটাতে অ্যাভয়েড করা যায়। আর নেক্সট যে কোয়েশ্চেনটা, বেকিং সোডা ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যান্টাসিড, তো এর যে রিজন সেটাও একটু দেখে নি। বেকিং সোডা ইজ অ্যাকচুয়ালি হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, তাই না? তো এটাকে যদি আমরা মানে এর যদি অ্যাকুয়াস সলিউশন দেখি তাহলে তৈরি হয় NaOH আর H2CO3। এবার আমরা সবাই জানি NaOH যেটা, এটা একটা স্ট্রং বেস, আর সেখানে H2CO3 একটা উইক অ্যাসিড, আর এই জন্য NaHCO3 অ্যাকুয়াস সলিউশনটা কি হয়, অ্যালকালাইন। তাহলে সেটাই এখানে আমরা লিখছি, aqueous solution of বেকিং সোডা। এখানে একটু বলে রাখি যে এই সোডিয়াম বাইকার্বনেট যেটা, এটাই কিন্তু অ্যাকচুয়ালি বেকিং সোডা, এই সোডিয়াম বাইকার্বনেটটাই হচ্ছে বেকিং সোডা, ইজ অ্যালকালাইন। ঠিক আছে, আর যেটা অ্যালকালাইন সেটাই তো অ্যাসিডের এগেইনস্টে কাজ করবে, মানে অ্যান্টাসিড, and hence it acts as an antacid। ওকে, তো এই কোয়েশ্চেনটার সাথে সাথে আমি এই ভিডিওটা শেষ করছি। আই হোপ যে কোয়েশ্চেনগুলো ডিসকাস করেছি তোরা খুব ভালো মতো বুঝতে পেরেছিস। আর এটা পার্ট 1 অফ দি সিরিজ এখানে শেষ হচ্ছে। এরপর যে কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেন পেপারে, সেগুলো পার্ট 2 তে আমি নিয়ে আসছি। আর আশা করি কন্টেন্ট তোদের ভালো লাগছে। কন্টেন্ট ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবি, শেয়ার করবি, সাবস্ক্রাইব করতে ভুলবি না।
আর যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো রকম তোদের আহ, মানে থাকে যে ডিমান্ড থাকে যে এরকম এই পরীক্ষার কোয়েশ্চেন সলভ করলে ভালো হয়, কিংবা ওই পরীক্ষার কোয়েশ্চেন সলভ করে দিলে ভালো হয়, তাহলে সেগুলো কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারিস। থ্যাংক ইউ। টাটা।